আইনে বলা আছে যে যখন কোনো তদন্তকারী সংস্থা তদন্ত করবে, তদন্ত জায়গায় ঢুকে তদন্তকারী সংস্থার পারমিশন ছাড়া কারোর কোনো ডকুমেন্ট সে নিয়ে চলে আসবে, তাকে সেখানে ঢোকার পারমিশনটা দিল। হ্যাঁ, এটা আলাদা ব্যাপার। আজকে ইডি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে পারমিশন দিয়ে থাকে সেটা অন্য ব্যাপার। আপনারা সবাই জানেন সারদার লাল ডায়েরি, রাজীব কুমারকে বাঁচাতে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায় বসে উঠেছিলেন, সিবিআই যখন এসেছিলেন, ঠিক সেরকমই লাল ডায়েরি, ওই ল্যাপটপ, আইফোন আর ফাইল বাঁচাতে গিয়ে মমতা ব্যানার্জি তদন্তে হস্তক্ষেপ করেছিল। তা না হলে পুরো ক্যাবিনেটটা দলটা সমেত শ্রীঘরে ঢুকে। দেখুন, সুপ্রিম কোর্টে মামলার শুনানি চলছে। মুখ্যমন্ত্রী যেটা করেছে সেটা জেলে যাওয়ার মতন অপরাধ। ঠিক আছে, তাহলে আজকে আমি দেখবো যে কোনো তদন্ত হোক, ওনার পুলিশ কোনো তদন্ত করুক, যে কোনো লোক গিয়ে তদন্তর মধ্যে থেকে তার ডকুমেন্টস নিয়ে চলে আসবে, দেখবো কলকাতা পুলিশ তার বিরুদ্ধে কি করে। দাদা, একেবারে রাজ্যের যে চিত্র দেখা যাচ্ছে, কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি ইডি আসছে তদন্ত করার জন্য, সেই জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে ফাইল হার্ড ডিস্ক চুরি করে নিয়ে চলে যাচ্ছে। এই চিত্রটা দেখা বাকি ছিল রাজ্যে। দেখুন, রাজ্যের অনেক কিছুই চিত্র যেটা দেখার দরকার ছিল না সেটা দেখেছি আমরা এই গত 14 বছরে, 15 বছরে। যেরকম দেখার দরকার ছিল না যে চাকরি চুরি করে, মেধাকে কম্প্রোমাইজ করে চাকরি দেওয়া, টাকার বিনিময়ে চাকরি দেওয়া, সেরকম দেখছি যে আজকে যে একটা কথা সবসময় বলে না, সবই হয়েছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। আজকে বোঝা গেল যে কেন এত চাকরি চুরি হয়েছে, কেন শিক্ষামন্ত্রী চাকরি চুরির অভিযোগে জেলে ছিল। কারণ চুরির অনুপ্রেরণা। আজকে আমরা দেখলাম অনুপ্রেরণায় অনুপ্রাণিত কি করে তার মন্ত্রীরা হয়েছে। কারণ যিনি মুখ্যমন্ত্রী তিনি ফাইল তদন্ত হচ্ছিল, তদন্তে হস্তক্ষেপ করে ফাইল, ল্যাপটপ, মোবাইল নিয়ে চলে এসেছে। কিন্তু মুখ্যমন্ত্রী যিনি আইনজীবী রয়েছেন সুপ্রিম কোর্টে, কপিল সিব্বল, তিনি কার্যত সওয়ালের সময় বলছেন যে একটা হার্ড ডিস্ক আর একটা আইফোনই তো এনেছে, তাদের তদন্তে কিন্তু বাধা দেয়নি মুখ্যমন্ত্রী। কোন আইনে বলা আছে যে যখন কোনো তদন্তকারী সংস্থা তদন্ত করবে, তদন্ত জায়গায় ঢুকে তদন্তকারী সংস্থার পারমিশন ছাড়া কারোর কোনো ডকুমেন্ট সে নিয়ে চলে আসবে, তাকে সেখানে ঢোকার পারমিশনটা দিল? হ্যাঁ, এটা আলাদা ব্যাপার। আজকে ইডি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে পারমিশন দিয়ে থাকে সেটা অন্য ব্যাপার। সেটা হয়েছে কিনা আমি বলতে পারবো না, তবে এটাতে আমি অবাক হয়েছি যে এত বড় একটা কাজ করার পরেও ইডি তৎক্ষণাৎ স্পটে মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করলো না কেন, যেটা অ্যারেস্ট করা উচিত ছিল। এবং ইডি আবারও একবার তো ওনার বাড়িতে গিয়ে এটা হলো, তারপরে যখন আইপ্যাকের অফিসে জানিয়ে গেল আমি আইপ্যাকের অফিসে যাচ্ছি, জামাই আদর করার মতন মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকতে দিল ইডি, তখন সেখানেও আটকালো না, অ্যারেস্ট করলো না। এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন, ইডি অ্যারেস্টটা করলো না কেন বা কোনো অভিযোগ দায়ের করলো না কেন। চুরি হয়েছে, চোর চুরি করেছে, ডাকাতি করেছে, কিন্তু তার বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে, তাকে তো অ্যারেস্ট করা উচিত ছিল, অ্যারেস্ট হলো না কেন অন স্পট? কিন্তু দাদা, সেই জায়গায় দাঁড়িয়ে ইডি অফিসার এবং ইডির আইনজীবী যিনি আছে, তিনি সুপ্রিম কোর্টে সওয়ালের সময় বলছেন যে ইডির যে সকল আধিকারিকরা সেখানে গেছিলেন তাদের ফোন নিয়ে চলে এসেছেন মুখ্যমন্ত্রী। তো চুরি করেছে, কিন্তু তার জন্য যাদের ফোন নিয়ে চলে এসছে তাদের সঙ্গে তো সিআরপিএফ ছিল, কেন্দ্রীয় বাহিনী ছিল। তারা আটকালো না কেন মুখ্যমন্ত্রীকে? তারা কেন ফাইল নিয়ে বেরিয়ে যেতে আটকালো না? যে তদন্ত হচ্ছে, কেন ইডি অফিসার বললো না যে এনাকে অ্যারেস্ট করা হোক? এমন তো আইন নেই যে মুখ্যমন্ত্রী বলে অ্যারেস্ট করা যাবে না। অরবিন্দ কেজরিওয়ালকে তো অ্যারেস্ট হলো, এবং শোনেন এতে অ্যারেস্ট হলো ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। তাহলে এখানে কেন হবে না? কেন অ্যারেস্ট করলো না ইডি? সবাই জানে উনি চোর। আজকে ওই ফাইল, ল্যাপটপ যদি না নিত তাহলে বড় বিপদে পড়ে যেত। কেন, কি ছিল সেই ফাইলে? যেটা রাজীব কুমারের লাল ডায়েরিতে আছে সেটাই এই ফাইলে আছে। মানে? আপনারা সবাই জানেন সারদার লাল ডায়েরি, রাজীব কুমারকে বাঁচাতে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায় বসে উঠেছিলেন, সিবিআই যখন এসেছিলেন, ঠিক সেরকমই লাল ডায়েরি, ওই ল্যাপটপ, আইফোন আর ফাইল বাঁচাতে গিয়ে মমতা ব্যানার্জি তদন্তে হস্তক্ষেপ করেছিল। তা না হলে পুরো ক্যাবিনেটটা দলটা সমেত শ্রীঘরে ঢুকে যাবে। কিন্তু দাদা, এই যে কয়লা পাচার মামলার যে তদন্তের জন্য ইডি এসেছিল, এই কয়লা পাচার মামলার সঙ্গে তো তার ভাইপোর নামও জড়িত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও জড়িত রয়েছে। কিন্তু যখন পার্থ চ্যাটার্জি জেলে গেলেন কিংবা ইডি এলো, এছাড়া সুজিত বসু আমরা দেখতে পেলাম, বিভিন্ন ক্ষেত্রে তো তিনি গেলেন না। কিছু বিশেষ বিশেষ রাজীব কুমার, ফিরহাদ হাকিম, বর্তমানে এই কয়লা পাচার কাণ্ড, তার কিছু কিছু ক্ষেত্রে বিশেষ তৎপরতার কারণে। বিশেষ তৎপরতা আপনি বললেন, আমি বলবো কেন বিশেষ বিশেষ লোকের ক্ষেত্রে ইডি বা সিবিআই ঠিক অ্যারেস্ট করে না। এটাই হলো সেটিং এর প্রমাণ।
আজকে এতদিন ধরে সারদা তদন্ত চলছে, নারদা তদন্ত চলছে, বিশেষ বিশেষ লোকদের কিন্তু অ্যারেস্ট হচ্ছে না। কয়লা কেলেঙ্কারি বিশেষ বিশেষ লোক অ্যারেস্ট হচ্ছে না। এই চাকরি চুরির কেলেঙ্কারি মাথাটা আর অ্যারেস্ট হচ্ছে না। সুজয় ভদ্র অব্দি গিয়েই আটকে যাচ্ছে, তার কণ্ঠস্বর প্রমাণ হওয়ার পরেও আর অ্যারেস্ট আর হচ্ছে না। বিশেষ বিশেষ কিছু ভাইপো, বিশেষ বিশেষ কিছু পিসি। দাদা এই যে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোর্টে দাঁড়িয়ে বললেন যে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে মামলায় দাঁড়িয়েছি। মুখ্যমন্ত্রী বললেন আমি মুখ্যমন্ত্রী হিসেবে যাইনি, তৃণমূল সুপ্রিমো হিসেবে গেছিলাম সেই জায়গায়। তাহলে অত পুলিশ প্রোটেকশন কি করছিল? চাটুকারিতা করছিল, আর কিচ্ছু না। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলেরও সুপ্রিমো, উনি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে। উনি যদি দলের সুপ্রিমো হয়ে যান, সেখানে পুলিশ কমিশনার ডিজি থাকবে কেন? ওইখানে যেখানে একটা তদন্ত হচ্ছে কেন ওখানে ঢুকবে কেন? যে আজকে যদি বলতেন আমি মুখ্যমন্ত্রী হিসেবে গেছি, আমি মেনে নিতাম। নিজেই যেখানে বলছি আমি দলের সুপ্রিমো হিসেবে গেছি, ওনার উনি তদন্ত ওখানে গিয়ে ডিজি বা এ কি বলে কমিশনার, কি তার মানে যেখানে যেখানে মুখ্যমন্ত্রী যান সব জায়গায় কি ডিজি কমিশনার যায় না তো? তাহলে পার্টিকুলারলি ওখানেই বা কেন আসবে? কারণ আমরা দেখেছি সুপ্রিম কোর্ট বলেছে যেখানে যাদের দায়িত্ব হলো আইন প্রতিষ্ঠা করা, যাদের দায়িত্ব হলো আইন রক্ষা করা, তারাই যদি মানে আইনের সাহায্য নিয়ে বেআইনি কাজ করতে সাহায্য করে, সেটা খতরনাক সারা দেশের পক্ষে। আমরা দেখেছি সুপ্রিম কোর্ট এই আইপ্যাকের মামলায় কালকে মন্তব্য করেছে। কিন্তু দাদা সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ডিজিপি রাজীব কুমার থেকে শুরু করে মানোজ ভার্মা সব পুলিশের উচ্চ আধিকারিকদের যদি সাসপেন্ড করা হয়, সেই বিষয়েও ইডি আধিকারিকরা মুভ করেছেন, কিন্তু সেই বিষয়ে আমরা কিছু দেখতে পেলাম না। দেখুন, কোর্টের সেই অধিকার নেই যে কাউকে সাসপেন্ড করার। কোর্ট বলতে পারে যে কাউকে যে ডিজি কে যে সাসপেন্ড করার অথরিটি বা কমিশনারের যে হায়ার, তাদেরকে বলার যে আপনি এগেইনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিংস ইনিশিয়েট করুন এবং যথাযথ ব্যবস্থা নিন। কিন্তু সেই জায়গায় আসতে গেলে প্রথম দিনের শুনানি, আশা করি এই শুনানি শেষ হওয়ার পরে ডিজি বলুন কমিশনার বলুন, তারা খুব একটা সুবিধের মধ্যে থাকবে না। কিন্তু দাদা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও গেল এই মামলা, মুখ্যমন্ত্রীর জেল যাত্রা কি নিশ্চিত হবে? কারণ কি বিচার ব্যবস্থার উপর সাধারণ জনগণের আস্থাটাই তো আস্তে আস্তে দেখুন, উঠে সুপ্রিম যাচ্ছে। কোর্টে মামলার শুনানি চলছে। মুখ্যমন্ত্রী যেটা করেছে সেটা জেলে যাওয়ার মতন অপরাধ। ঠিক আছে, তাহলে আজকে আমি দেখবো যে কোনো তদন্ত হোক, ওনার পুলিশ কোনো তদন্ত করুক, যে কোনো লোক গিয়ে তদন্তর মধ্যে থেকে তার ডকুমেন্টস নিয়ে চলে আসবে, দেখবো কলকাতা পুলিশ তার বিরুদ্ধে কি করে। তার বিরুদ্ধে কলকাতা পুলিশ যেটা করবে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও সেটাই করা উচিত। সুপ্রিম কোর্টে মামলা চলছে, দেখা যাক সুপ্রিম কোর্ট কি বলে। কিন্তু দাদা বিচার ব্যবস্থা আমরা দেখেছি হাইকোর্টে বিচারপতিদের যেভাবে শাসক দলের যে কোনো মামলায় বিচারপতিদের যেভাবে হেনস্থা হতে হয়, অভিজিৎ গাঙ্গুলি থেকে শুরু করে বিশ্বজিৎ বাসু একাধিক বিচারপতিকে আমরা দেখেছি। সেই জায়গায় সাধারণ মানুষ তাহলে ন্যায়ের জন্য কোথায় যাবে যদি সাধারণ বিচারপতিরাই আক্রান্ত হয়? মানুষ ন্যায়ের জন্য কোর্টেই আসবে। এবং দেখেছেন সাধারণ আক্রান্ত বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা হয়েছে, কিন্তু তাতে বিচারপতিরাও বিচলিত হয়নি, বিচারেরও কোনো বিচারও বিচলিত হয়নি। বিচার বিচারের মতনই পেয়েছেন, যারা বিচার চেয়েছেন বিচারপতিরাও আইন মেনে যা বিচার দেওয়ার সেই বিচার দিয়েছে। কারণ এই আমাদের বিচার ব্যবস্থা এতটা ক্ষুণ্ণ না যে টম ডিক হ্যারি এসে কেউ কিছু বলে যাবে আর বিচারপতিরা ভয় পেয়ে যাবে, বিচার ব্যবস্থা ভয় পেয়ে যাবে। দাদা একেবারেই শেষ প্রশ্ন, এই যে আমরা এই যে দেখছি বারংবার শাসক দলের হাতে বিচার ব্যবস্থা আক্রান্ত হচ্ছে, বিচারপতিদের কি আরো শক্ত হাতে এই বিষয়টা দেখা উচিত? কারণ কি যে সকল কন্টেম্প্ট মামলা এই সকল কেসে আমরা দেখতে পাই, সেইগুলোও তো এখনো কিছুই জানা গেল না, কিছুই আমার হলো না। আমার পার্সোনাল মত যে যদি যেসব কোর্ট অবমাননার মামলা যেগুলো হচ্ছে, বিশেষ করে যেগুলো ক্রিমিনাল কন্টেম্প্ট যেখানে ইনিশিয়েট করা হয়েছে, আমার মনে হয় কোর্ট যদি যতটা কোর্ট মানে ইম্পর্টেন্স দেখাচ্ছে বা যতটা তৎপর হচ্ছে, তার থেকে আরেকটু বেশি তৎপর হলে এই ধরনের চুনোপুটিরা যারা বিচার ব্যবস্থাকে তাদের মান মর্যাদাকে ক্ষুণ্ণ করার চেষ্টা করে, ম্যাজিস্ট্রিকে ক্ষুণ্ণ করার চেষ্টা করে, গালাগালি করে বিচার ব্যবস্থাকে, সাধারণ মানুষকে ভুল ভ্রান্তির মধ্যে ঠেলে দেয়, কিছুটা তারা শিক্ষা পাবে, এটা হয়তো কিছুটা বন্ধ হবে। কিন্তু সে করুক না করুক, এতে বিচার